হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পি ব্লকের গ্রুপ 13টা আলোচনা করব। তো এর আগে আমরা গ্রুপ 1 এবং 2 আলোচনা করেছি, ওই ভিডিওগুলো একবার দেখে নেবে। তো গ্রুপ 13-এর ক্ষেত্রে যে সমস্ত মৌলগুলো আমার রয়েছে তারা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। এদের ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি, আমরা প্রত্যেকেই জানি যে বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 8 বেড়ে হবে কত 13, তারপরে 18 বেড়ে কত হবে গ্যালিয়ামের ক্ষেত্রে 31, তারপরে আবার 18 বেড়ে হবে কত 49, তারপরে 32 বেড়ে থ্যালিয়ামের ক্ষেত্রে কত হবে 81। আচ্ছা, তো এদের কনফিগারেশনগুলো হচ্ছে বোরনের ক্ষেত্রে 1:2:2p1, তাহলে টোটাল আমার 5টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এবার 1:2 জায়গাতে আমি এখানে কি বসাতে পারি, হিলিয়াম বসাতে পারি, তাহলে হিলিয়াম 2:2p1 হচ্ছে বোরনের কনফিগারেশন। যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা হিলিয়ামের জায়গাতে নিয়ন বসাতে পারি। নিয়ন মানে আমার এখানে 10টা ইলেকট্রন কভার হয়ে গেল, 10×2=12 আর 1-13টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে নিয়ন 3:3p1 হচ্ছে এর কনফিগারেশন। গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে, আর্গন 3:3p1 জায়গায় 4:4p1, আর তার আগে বসবে 3d10, তাহলে আর্গনের 18টা ইলেকট্রন, 3d এর 10টা ইলেকট্রন, 4s এর 2টো আর 4p এর একটা, টোটাল আমাদের 31টা ইলেকট্রন হয়ে গেল। নেক্সট হচ্ছে ইন্ডিয়ামের ক্ষেত্রে আমাদের ক্রিপ্টন রয়েছে 36টা ইলেকট্রন এবং তার সাথে 4d, 3dটা বেড়ে হয়ে যাবে 4d, 4sটা বেড়ে হবে 5s, 4pটা বেড়ে হবে 5p। তো এখানে ইলেকট্রন যেগুলো রয়েছে ক্রিপ্টনের ক্ষেত্রে হচ্ছে 36 আর 10-এ 46, 2-এ 48 আর 1-এ হচ্ছে 49টা ইলেকট্রন। লাস্টে হচ্ছে থ্যালিয়ামের ক্ষেত্রে 81টা ইলেকট্রন রয়েছে। তো এখানে আমাদের 4dটা বেড়ে 5d হবে, 5sটা বেড়ে 6s হবে, 5pটা বেড়ে 6p হবে। আচ্ছা, আর এখানে 4f14টা প্রবেশ করবে। ঠিক আছে, তো জেননের আমরা জানি 54টা ইলেকট্রন, 54 আর 14তে হচ্ছে 68 আর 10-এ 78 আর 2-এ 80 আর 1-এ হচ্ছে 81টা ইলেকট্রন। তো এই হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রনের হিসাব, এই হচ্ছে কনফিগারেশন। প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা পর্যায় সংখ্যাটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব বোরনের ক্ষেত্রে পর্যায় সংখ্যা হবে 2, কারণ বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো 2 নম্বর কক্ষপথে অবস্থান করছে। তারপরেরটা হবে 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6, এগুলো সবই হচ্ছে আমাদের পর্যায়ের সংখ্যা। আর শ্রেণী সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বাইরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে 3টে, এসে 2টো আর পিতে 1টা, 3-এর সাথে 10 যোগ করে আমাদের শ্রেণী সংখ্যা হবে 13। প্রত্যেকটাতে আমাদের শ্রেণী সংখ্যা হয়ে যাবে কত, মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী গ্রুপ 13। আমরা গ্রুপ 13-এর এলিমেন্টস পড়ছি এবং এই যে আমাদের বাইরের কক্ষপথটা বারবার চেঞ্জ হচ্ছে, 2:2p1, 3:3p1, 4:4p1, 5:5p1, 6:6p1, সেই কারণে আমরা ইন জেনারেল এই যেটা জেনারেল কনফিগারেশন সেটাকে আমরা লিখতে পারি ns2np1, যেখানে n মানে হচ্ছে বহিস্থ কক্ষপথের সংখ্যা। অর্থাৎ এনটাকে দেখে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবো। এন এর মান যদি 5 হয় তাহলে আমরা বলতে পারবো 5 নম্বর পর্যায়ে মৌলটি অবস্থিত। এন এর মান যদি 6 হয় তাহলে আমরা বলতে পারবো 6 নম্বর পর্যায়ে মৌলটি অবস্থিত। নেক্সট আমরা এবার চলে আসছি এদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। আমরা খুব ভালো করেই জানি যে শ্রেণী বরাবর অর্থাৎ ওপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাই পারমাণবিক ব্যাসার্ধের যেটা জেনারেল অর্ডার হওয়া উচিত সেটা হচ্ছে বোরনের থেকে অ্যালুমিনিয়াম বেশি, তার থেকে বেশি গ্যালিয়াম, তার থেকে বেশি ইন্ডিয়াম, তার থেকে বেশি থ্যালিয়াম। বাট এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে এইভাবে হয় না। কোন জায়গাটাতে চেঞ্জ হয়, এই অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বোরনের পর গ্যালিয়াম আসে, তারপর অ্যালুমিনিয়াম আসে, তারপরে ইন্ডিয়াম থ্যালিয়াম যেমন থাকা তেমন থাকে। তাহলে এই যে পোর্শনটা অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম, এদের ক্ষেত্রে আমার এরকম ঘটনাটা দেখা গেল। অর্থাৎ গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধটা কম হয়ে গেল। কেন কম হয়ে গেল সেটা এবার আমাদেরকে বোঝার জন্য গ্যালিয়ামের ইলেকট্রনিক বিন্যাসটা দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যালিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রনটা আমার প্রবেশ করেছে, 3d অরবিটালে কিন্তু আমার ইলেকট্রন রয়েছে। এবং আমরা একটা জিনিস জানি যে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট এর মান S>P D/F, অর্থাৎ আবরণী প্রভাব বা গার্ড করার ক্ষমতা বা বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে কার কাছ থেকে, নিউক্লিয়াসের কাছ থেকে সব থেকে বেশি হচ্ছে এসের, তার থেকে কম হচ্ছে পি, তার থেকে কম হচ্ছে ডি, তার থেকে কম হচ্ছে এফ। তাই এস অরবিটালের ক্ষেত্রে আবরণী প্রভাব সবচেয়ে বেশি। সেই কারণে এটি বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে পৃথক করে রাখতে পারে। তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায় এবং পারমাণবিক ব্যাসার্ধ সেক্ষেত্রে বৃদ্ধি পায়।
তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে যেহেতু আবরণী প্রভাব খুব কম, তাই এটা বহিস্থকক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে কিন্তু আড়াল করতে পারে না। তাই বহিস্থকক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল এক্ষেত্রে বেড়ে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, কমে যায়। তাই দেখা যায় যে বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু কোনো ডি অরবিটাল থাকে না, অথচ গ্যালিয়ামের ক্ষেত্রে আমার ডি অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করেছে, তাই ডি অরবিটালের আবরণী প্রভাব কম হওয়ার জন্য এর ব্যাসার্ধ দেখা যায় অ্যালুমিনিয়াম থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে কম হয়ে যায়। তাই পারমাণবিক ব্যাসার্ধের প্রকৃত অর্ডারটা হয় বোরন, তারপরে অ্যালুমিনিয়াম না হয়ে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। জাস্ট এই জায়গাটাতে একটা ব্যতিক্রম দেখা যায়, তার একটাই কারণ, গ্যালিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করছে। ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার জন্য ওর ক্ষেত্রে আবরণী প্রভাবের মানটা কম হয়ে যাচ্ছে। আবরণী প্রভাবের মানটা কম হওয়ার জন্য বহিস্থকক্ষের ইলেকট্রনটাকে, অর্থাৎ 4s এবং 4p ইলেকট্রনগুলোকে এর যে গ্যালিয়ামের যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস খুব জোরে আকর্ষণ করছে। জোরে আকর্ষণ করার জন্য যে পারমাণবিক ব্যাসার্ধ যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, ব্যাসার্ধটা খানিকটা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে তার ভ্যালুটা কি অপেক্ষা কম হয়ে যাচ্ছে, অ্যালুমিনিয়াম অপেক্ষা কম হয়ে যাচ্ছে। তাই আমার অ্যাকচুয়াল অর্ডারটা হওয়া উচিত ছিল বোরনের পর অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, কিন্তু আমার এখানে অর্ডারটা জাস্ট গ্যালিয়ামের পর অ্যালুমিনিয়াম হয়। গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিছুটা হলেও কমে যায়। তার কারণটা হচ্ছে এখানে 3Dতে ইলেকট্রনটা প্রবেশ করেছে, 3Dর আবরণী প্রভাব কম, তাই এটা 4s এবং 4pকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না। তাই 31টা প্রোটন মিলে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে 31টা প্রোটন রয়েছে তারা বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো সেগুলোকে জোরে আকর্ষণ করে। জোরে আকর্ষণ করার পর ব্যাসার্ধটা তুলনামূলকভাবে একটু কমে যায়। তাই কক্ষপথের সংখ্যা বাড়ছে, কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়লে কী হবে, এখানে ব্যাসার্ধটা কমে যাবে। তার এটাই হচ্ছে কারণ। ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের ক্ষেত্রেও আমার ডি এবং এফ রয়েছে, অর্থাৎ এদেরও আমাদের আবরণী প্রভাব কম, কিন্তু যেহেতু এখানে অপোজিট আরেকটা ফ্যাক্টর কাজ করছে যে কক্ষপথ সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই দেখা যায় যে এখানকার ভ্যালুটা অ্যালুমিনিয়ামকে থেকে কম হতে পারে না। তাই আমাদের নর্মাল অর্ডার এখানে এটা ফলো হয়, বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম করার পর ইন্ডিয়াম এবং থ্যালিয়াম নর্মাল প্রসেসে চলে। ঠিক আছে, তাহলে জাস্ট একটা জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, পারমাণবিক ব্যাসার্ধটা এই পোর্শনটার মধ্যে চেঞ্জ হবে, এটা খেয়াল রাখবে। বাকিটা অ্যাজ ইট ইজ ওপর থেকে নিচে যেমন বাড়ে থাকবে। কারণ বলতে চাইলে এমসিকিউ প্রশ্নতে শর্টে একটাই কারণ হবে যে গ্যালিয়ামের ক্ষেত্রে 3D অরবিটালে ইলেকট্রন রয়েছে, তাই স্ক্রিনিং এফেক্ট কম, তাই এর ক্ষেত্রে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ যেটা হওয়ার কথা ছিল তার থেকে অল্প কমে যায়, এবং কমার ফলে দেখা যায় যে সেটা অ্যালুমিনিয়ামের ভ্যালু থেকে কম হয়ে যাচ্ছে। বেশ, নেক্সট হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি আমরা খুব ভালো করে জানি যে পর্যায় বরাবর বাড়ে এবং শ্রেণী বরাবর কমে। তাহলে এখানেও আমাদের বোরন থেকে থ্যালিয়াম পর্যন্ত আয়নাইজেশন এনার্জি ক্রমশ কমে যাওয়া উচিত ছিল, বাট এটাও হচ্ছে আমাদের এখানে ভুল। এখানেও আমার ব্যতিক্রম দেখা যায়। কীরকম ব্যতিক্রম দেখা যায়, বোরনের পরেই চলে আসে থ্যালিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম। এটাকে মনে রাখা একটু কষ্টকর হয়, তাই আমরা এখানে একটু শর্ট প্রসেসে খেয়াল রাখতে পারি এরকমভাবে যে আমার এই যে বোরনটা রয়েছে, এই বোরনটাতে আমরা যদি প্রথমটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার এলিমেন্ট ধরি, তাহলে একের পরে দেখো 5 নাম্বার চলে এসেছে, তারপরে 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 4 নাম্বার। এটাকে 15,324 বলে মনে রাখা যায়। আর চিহ্নটা হবে পরপর গ্রেটার দেন চিহ্ন হবে, কারণ ওপর থেকে নিচের দিকে আয়নাইজেশন এনার্জি কমে নর্মাল অর্ডার অনুযায়ী। এটাকে ডাব্লু প্যাটার্নে মনে রাখা যায়। এ দেখো একটা জাস্ট ডাব্লু করা হয়েছে, ঠিক আছে, একটু বাঁকানো টাইপের ডাব্লুটা এই পোর্শনটা একটু নিচে নামাতে হবে, নাহলে ডাব্লুটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাব্লুটা। দেখো খুব সুন্দরভাবে ছবিটা লক্ষ্য করো, দেখো এখানে বোরনের পরে দেখো থ্যালিয়াম আসছে, তারপরে গ্যালিয়াম আসছে, তারপরে অ্যালুমিনিয়াম আসছে, লাস্টে ইন্ডিয়াম আসছে। যদি তোমরা এরকম নর্মাল ডাব্লু করো তাহলে কিন্তু এই দুটো সমান হয়ে গেলে কিন্তু হবে না, বা এই দুটো সমান হয়ে গেলে কিন্তু এখান থেকে করা যাবে না। ঠিক এইরকম টাইপের ডাব্লুটা আমাদেরকে এখানে ড্র করতে হবে। বেশ, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারবো, 15,324 থেকেও আমরা মনে রাখতে পারবো। বেশ, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় দেখবে বিভিন্ন জায়গাতে এটাকে BTL বোতল, GAI গেই বোতল গেই এরকম টাইপের করেও মনে রাখা যায়। তো যে কোনো উপায়ে তোমরা এই জিনিসটাকে মনে রাখবে। ইসের অর্ডার এটা আয়নাইজেশন এনার্জির অর্ডার গ্রুপ 13 ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য। তো এখন ব্যাপার হচ্ছে যে থ্যালিয়ামের এবং গ্যালিয়ামের আয়নাইজেশন এনার্জিটা কেন বেড়ে গেল, সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। সব থেকে কম হওয়ার কথা ছিল থ্যালিয়াম, বাট এটা সেকেন্ড হাইস্টে চলে এলো, এমনকি এটা গ্যালিয়ামকেও ক্রস করে গেল। তার কারণ একটাই, ওই একই রকম কারণ, একই এক্সপ্লেনেশন। তার কারণ থ্যালিয়ামের ক্ষেত্রে ডি এবং এফ উভয়ই অরবিটালেই ইলেকট্রন রয়েছে, এবং আমরা খুব ভালো করেই জানি যে ডি এবং এফের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাবের মান হচ্ছে খুব কম।
প্যারালেলি গ্যালিয়ামের ক্ষেত্রেও আমার ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, তাই গ্যালিয়ামের ক্ষেত্রেও একই কনসেপ্ট আমাদের হবে বা একই জিনিস দেখা যাবে। বাকিগুলোর ক্ষেত্রে আমার সেরকম কিছু প্রভাব পড়ছে না। আচ্ছা, তো এক্ষেত্রে ব্যাখ্যাটা আমাদের এরকম যে থ্যালিয়ামের ক্ষেত্রে যেহেতু ডি এবং এফ উভয় অরবিটালে আমার ইলেকট্রন রয়েছে এবং গ্যালিয়ামের ক্ষেত্রে আমার ডি অরবিটালে ইলেকট্রন উপস্থিত আছে, ঠিক আছে, এই জিনিসটা তো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। তো ডি এবং এফ অরবিটালের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্টের মান হচ্ছে খুব কম, তাই এদের ক্ষেত্রে বহিস্থকক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হয়, বেড়ে যায়, যেহেতু গার্ড করার ক্ষমতাটা কম। তাই এই ক্ষেত্রে বহিস্থকক্ষের ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগে, ফলে আয়নেশন এনার্জির মানটা বেড়ে যায়। আচ্ছা, আমরা যদি এটাকে একটা ছবি আকারে যদি এখানটাতে ড্র করার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা আমার প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ, এই হচ্ছে আমার তৃতীয়, এই হচ্ছে আমার চতুর্থ, এই হচ্ছে আমার পঞ্চম, এই হচ্ছে আমার ষষ্ঠম। 6টা কক্ষপথকে জাস্ট এখানে ড্র করলাম। তো থ্যালিয়ামটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো সব থেকে 6 নম্বর কক্ষপথে আমার এখানে কি রয়েছে, এস এবং পি অরবিটালের ইলেকট্রন রয়েছে। 5 নাম্বার যেটা কক্ষপথ, যেটাকে আমাদের ডি অরবিটাল বলা হচ্ছে, সেখানে আমাদের 5 নম্বরে ডি আছে এবং 4 নম্বরে এফ আছে। তাহলে আমি এটাকে জাস্ট 4F লিখে রাখছি, এটাকে 5D লিখে রাখছি। এখন ব্যাপারটা কি হয়, এই যে 4F-এ 14টা ইলেকট্রন থাকে বা 5D-তে 10টা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো স্ক্রিনিং এফেক্ট বা গার্ড করার ক্ষমতা খুব কম হওয়ার জন্য এরা থেকেও না থাকার সমান হয়ে যায়। অর্থাৎ এই যে 14টা এবং 10টা ইলেকট্রন থাকছে, অথচ এই বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে, যেগুলোকে আমি এরকম ক্রস চিহ্ন দিয়েছি, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে আড়াল করতে পারে না, অর্থাৎ গার্ড করতে পারে না, কারণ এদের স্ক্রিনিং এফেক্টের মান হচ্ছে খুব কম। কার এই 4 নম্বর এবং 5 নম্বর কক্ষপথে যে এফ এবং ডি অরবিটাল রয়েছে, এদের স্ক্রিনিং এফেক্ট খুব কম হওয়ার জন্য বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না বা গার্ড করতে পারে না বা আড়াল করতে পারে না। তাই দেখা যায় যে নিউক্লিয়াস এই বহিস্থকক্ষের ইলেকট্রনগুলোকে খুব জোর করে আকর্ষণ করে থাকে। এবার জোর করে আকর্ষণ করে থাকলে কি হবে, এই ইলেকট্রনটাকে যখন আমরা এখান থেকে বের করব, তখন আমাকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মানটা বেড়ে যাবে। তো থ্যালিয়ামের ক্ষেত্রে সেটাই দেখা যায় যে এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মানটা এতটাই বেড়ে যায়। প্যারালেলি থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমার 81টা ইলেকট্রন রয়েছে, এতগুলো ইলেকট্রন থাকার জন্য এতগুলো 81টা প্রোটন রয়েছে, 81টা প্রোটন মিলে আমাদের বাইরের ইলেকট্রনটাকে খুব জোরে আকর্ষণ করে। জোরে আকর্ষণ করার জন্য এর আয়নেশন এনার্জিটা সেকেন্ড হায়েস্ট এনার্জিতে এসে পরিণত হয়। ঠিক আছে, গ্যালিয়ামের ক্ষেত্রেও একই কনসেপ্ট, কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে তো আমার প্রোটন সংখ্যা অতগুলো নয়, গ্যালিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমার মাত্র 31টা। তাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আকর্ষণটা অতটা তীব্র হয় না। ঠিক আছে, তাই আমাদের থ্যালিয়ামটার ক্ষেত্রের থেকে গ্যালিয়ামের ক্ষেত্রে আয়নেশন এনার্জির মানটা একটু কম হয়। বেশ, এই হচ্ছে ব্যাপার। তো এখানে শুধুমাত্র যে আকর্ষণটা দেখলে তো হবে না, বাকি আরও অনেক রকম ফ্যাক্টর আছে, ক্রমশ দূরে চলে যাচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর। তাই সমস্ত কিছুটা মিলিয়ে দেখা যায় যে ইন্ডিয়ামটার ক্ষেত্রে আমাদের ডি অরবিটাল আছে ঠিক কথাই, কিন্তু ইন্ডিয়ামটার ক্ষেত্রে আমার এই এফেক্টটার কার্যকর হলেও আমার আয়নেশন এনার্জির মানটা দেখা যায় যে সবার থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে জাস্ট এই অর্ডারটা তোমরা খেয়াল রাখবে, 15,324, এই ফ্যাক্টরটা আমাদের খেয়াল রাখবে। এই ফ্যাক্টরটার সাহায্যে আমরা এই এক্সপ্লেনেশনটা সহজেই করতে পারবো। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমাদের এই অর্ডারটা আসবে, অর্ডারটা সহজেই লিখে ফেলতে পারবে। সেকেন্ড প্রশ্ন আসতে পারে যে কেন থ্যালিয়াম বা গ্যালিয়ামটা এগিয়ে গেল, তার কারণ হচ্ছে থ্যালিয়াম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে D+F এবং ডি অরবিটাল থাকার জন্য স্ক্রিনিং এফেক্টের মানটা খুব কম হয়, তাই আকর্ষণ বলটা বেড়ে যায়, ফলে আমাদের এই ঘটনাগুলো দেখা যায়। ঠিক আছে, এই কারণের জন্য এটা হয়। প্যারালেলি থ্যালিয়ামটার ক্ষেত্রে প্রোটন সংখ্যার মানটা অত্যন্ত বেশি, ফলে অতগুলো প্রোটন মিলে আকর্ষণ করছে, যেটা কিন্তু ইন্ডিয়ামের ক্ষেত্রে করতে পারে না। ইন্ডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল থাকে ঠিক কথায়, কিন্তু ইন্ডিয়ামের ক্ষেত্রে তো কক্ষপথের সংখ্যাটা বেশি হয়, মানে 5 নম্বর কক্ষপথটা হচ্ছে বহিস্থ কক্ষপথ, তাই সেক্ষেত্রে আমাদের দেখা যায় আয়নেশন এনার্জির মানটা কিন্তু সবার থেকে জেনারেলি নর্মাল ওয়েতে যেটা কম হওয়ার কথা সেটাই হয়। জাস্ট তাহলে খেয়াল রাখবে, থ্যালিয়ামটা জাস্ট এগিয়ে চলে আসবে সেকেন্ড পজিশনে, আর গ্যালিয়ামটা 3 নম্বর পজিশনে ছিল, হিসেব মতো 3 নম্বরই থাকবে, জাস্ট অ্যালুমিনিয়ামটাকে ক্রস করে যাবে, আর অ্যালুমিনিয়ামটা তার পিছনে চলে যাবে, বাকি ইন্ডিয়াম যেমন শেষে ছিল তাহলে সেরকমভাবে আমাদের ইন্ডিয়ামটা লাস্টে চলে আসবে। এই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। নেক্সট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটার ক্ষেত্রেও কী হবে, ওপর থেকে নিচে আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কমে, ঠিক আছে, আর বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, নিচের দিকে কমে। তো এই ক্ষেত্রে আমাদের বোরনের পর অ্যালুমিনিয়ামটা হওয়ার কথা ছিল, বাট এখানেও আমাদের দেখা যায় যে ওই একই কারণের জন্য গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ডিউ টু প্রেজেন্স অফ ডি অ্যান্ড থ্যালিয়ামের ক্ষেত্রে ডিউ টু প্রেজেন্স অফ ডি অ্যান্ড এফ অরবিটাল, দ্য স্ক্রিনিং এফেক্ট অফ দিস 3 এলিমেন্টস ইজ ভেরি লো। স্ক্রিনিং এফেক্ট লো হওয়ার কারণে এখানে
22 কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে এরা আড়াল করতে পারে না, ফলে আমাদের দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, কারণ এখানে আকর্ষণ বলটা বেড়ে যায়। আকর্ষণ বল বাড়লেই এখানে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেড়ে যাবে, অ্যালুমিনিয়ামটা এক্ষেত্রে দেখা যায় লোয়েস্ট হয়ে যায়। গ্রুপ 13 ক্ষেত্রে লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অ্যালুমিনিয়ামের। নেক্সট হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তো যখন আমরা গলনাঙ্কের কথা দেখব তখন আমরা দেখতে পাই যে বোরন থেকে গ্যালিয়াম পর্যন্ত ক্রমশ গলনাঙ্ক কমতে থাকে, আবার গ্যালিয়াম থেকে থ্যালিয়াম পর্যন্ত গলনাঙ্ক ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে জাস্ট গ্রাফটা আমার এরকম টাইপের হয়, এই হচ্ছে আমার বোরন, এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, এই হচ্ছে আমার গ্যালিয়াম, গ্যালিয়াম থেকে আবার ইন্ডিয়াম, ইন্ডিয়াম থেকে থ্যালিয়াম, এই হচ্ছে আমার গ্রাফ। তাহলে সবথেকে লোয়েস্ট গলনাঙ্ক কার হয়ে গেল? গ্যালিয়ামের। সবথেকে হায়েস্ট গলনাঙ্ক কার হয়ে গেল? বোরনের। এই দুটোই সাধারণত প্রশ্ন আসে। গলনাঙ্ক সবথেকে হায়েস্ট হচ্ছে বোরন, সবথেকে লোয়েস্ট হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়ামের গলনাঙ্ক এতটাই কম হয়, জেনারেলি 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। অর্থাৎ দেখা যায় যে গ্যালিয়ামটাকে যদি আমরা হাতে নেওয়ার সাথে সাথে আমাদের সঙ্গে সঙ্গে এই গ্যালিয়ামটা কী হবে? লিকুইডে পরিণত হবে বা গলে যাবে। ঠিক আছে, যেমন আমরা ওই গ্রুপ 1 ক্ষেত্রে দেখেছিলাম সিজিয়ামের ক্ষেত্রে, তারও গলনাঙ্কটা ছিল ওই 28.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। অর্থাৎ আমরা দেখেছিলাম গ্রীষ্মকালে ওটা তরল হয়ে যায়, শীতকালে কঠিন হয়ে যায়। গ্যালিয়ামের ক্ষেত্রেও আমার ঠিক একই রকম ঘটনা ঘটবে। এরও গলনাঙ্কটা হচ্ছে 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে বোরন থেকে থ্যালিয়াম আস্তে আস্তে স্ফুটনাঙ্কের মানটা কমতে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর বোরনের উচ্চ গলনাঙ্কের কারণটা কি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এর যে স্ট্রাকচার ইকোসাহেড্রাল গঠন, এই গঠনের জন্য বোরনের ক্ষেত্রে উচ্চ গলনাঙ্ক দেখা যায়। নেক্সট হচ্ছে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যে থার্মোমিটারে যখন আমরা খুব হাই টেম্পারেচার মাপার চেষ্টা করি বা মাপি, তখন মার্কারি ব্যবহার না করে গ্যালিয়াম ব্যবহার করা। এটা একটা এমসিকিউ প্রশ্ন আসে। এর কারণ একটাই, যে দেখো মার্কারিও ধাতু, গ্যালিয়ামও ধাতু। আচ্ছা, তো মার্কারি আমরা সাধারণত জ্বর মাপার ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, মার্কারি হচ্ছে তরল ধাতু, তাহলে মার্কারির প্রসারণটা আমরা সহজেই দেখতে পাই। তো গ্যালিয়ামও তো আমাদের তরল, তাই গ্যালিয়ামটার ক্ষেত্রেও আমরা সহজেই প্রসারণটা দেখতে পাবো। এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কারি অপেক্ষা গ্যালিয়ামের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক খুব উচ্চ বা বেশি। তাহলে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হওয়ার জন্য যদি খুব উচ্চ তাপমাত্রা মাপতে হয়, তাহলে লক্ষ্য করে দেখো যে মার্কারিটা আমাদের যখন বাষ্পীভূত হয়ে যাবে, ভেপারে পরিণত হয়ে যাবে, স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে, তখনই কিন্তু গ্যালিয়ামটা লিকুইড অবস্থাতে থাকবে, কারণ এই স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে মার্কারি অপেক্ষা বেশি। তাই উচ্চ তাপমাত্রা ব্যবহারের ক্ষেত্রে আমরা গ্যালিয়ামকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ। নেক্সট হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা কী কী হতে পারে? বোরন থেকে থ্যালিয়াম পর্যন্ত আমরা যদি কনফিগারেশনগুলো লক্ষ্য করি, তাহলে আমরা দেখেছি এখানে যে 2:2p1, 3:3p1, মানে অ্যাকচুয়ালি ns2np1 হচ্ছে এদের জেনারেল কনফিগারেশন। তাহলে পি থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এদের প্রত্যেকের অক্সিডেশন স্টেট হবে +1। আবার যদি এসের ইলেকট্রনগুলো বেরিয়ে যায়, তাহলে এদের প্রত্যেকের অক্সিডেশন স্টেট হবে +3। তাহলে শুধু পি এর ইলেকট্রন বেরোলে +1, এস এবং পি উভয়ের ইলেকট্রন বেরোলে +3 অক্সিডেশন স্টেটে এরা পৌঁছাবে। তো দেখা যায় যে বোরন, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে 3টে করে ইলেকট্রন খুব সহজেই বেরিয়ে যায়, তাই এদের এই যে মার্ক করা আছে এগুলো হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, এগুলো হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট। ঠিক আছে। গ্যালিয়ামের ক্ষেত্রে, ইন্ডিয়ামের ক্ষেত্রে +3 স্টেবিলিটিটা ক্রমশ কমতে থাকে, তুলনামূলকভাবে +1 স্টেবিলিটি একটু করে বাড়তে থাকে। অবশেষে থ্যালিয়ামের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র +1টাই দেখা যায়, +3 দেখা যায় না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে +1 স্টেবিলিটি ওপর থেকে নিচে কী হয়? +1 স্টেবিলিটি ওপর থেকে নিচে বাড়ে, এই যে মার্ক করা আছে। +3 স্টেবিলিটি ওপর থেকে নিচে কী হয়? ওপর থেকে নিচে কমে, কারণ এই যে এইগুলো মার্ক করা আছে এগুলো স্টেবিলিটি খুব বেশি। আর লাস্টে তো +3 দেখাই যাচ্ছে না, ফলে +3 স্টেবিলিটি ওপর থেকে নিচে কমছে। তো এখন ব্যাপার হচ্ছে যে থ্যালিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র +1 দেখা যায়, +3টা কেন দেখা যায় না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এর কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় এফেক্ট। কারণটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে থ্যালিয়ামের কনফিগারেশন যখন আমরা করব, তখন আমাদের হচ্ছে জেনন, অর্থাৎ আমাদের 54টা ইলেকট্রন হয়ে গেল। তারপর হচ্ছে 4f14, 54 না 14, 68 হয়ে গেল। তারপরে 5d10, 68 আর 10 78 হয়ে গেল। তারপরে 6s2, 6p1, অর্থাৎ আমার 81টা ইলেকট্রন কমপ্লিট হলো। এই হচ্ছে আমার থ্যালিয়ামের কনফিগারেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের কক্ষপথে বা ইনার সেলে আমার 4f এবং 5dতে ইলেকট্রন প্রবেশ করেছে। 4f-এ 14টা, 5dতে 10টা। তো এই যে 4f এবং 5d, এদের স্ক্রিনিং এফেক্টের মান d এবং f এর ক্ষেত্রে খুব কম। ঠিক আছে, তাহলে এটাকে আরেকবার লিখি, এটা চলে গেল। জেনন 4f14, 5d10, 6s2,
6p1। তো এই যে এফ এবং ডি এদের স্ক্রিনিং এফেক্টের মানটা খুব কম, স্ক্রিনিং এফেক্টের মানটা খুব কম হওয়ার জন্য এরা বহিস্থ কক্ষের যে 6s এবং 6p এর ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কী করে, খুব জোরে আকর্ষণ করে। আর থ্যালিয়ামের ক্ষেত্রে 81টা প্রোটন রয়েছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে 81টা প্রোটন বহিস্থ কক্ষের এই যে 6s এবং 6p এর যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলোকে খুব জোরে আকর্ষণ করে। এতটাই জোরে আকর্ষণ করে যে 6s এর ইলেকট্রনগুলো কোনোভাবেই বেরোতে পারে না। তাহলে 6s এর আমার যে এই যে দুটো ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো বেরোতে পারে না, ফলে এরা নিষ্ক্রিয় অবস্থাতে থেকে যায়। সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ইনার্ট পেয়ার। এই জোড়টাকে বলা হয় ইনার্ট পেয়ার বা নিষ্ক্রিয় জোড়, আর এই প্রভাবটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। তাহলে এই 6s এর ইলেকট্রনগুলো যদি বেরোতে না পারে তাহলে বেরোবে কারা, শুধুমাত্র 6p1 এর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা শুধু বেরোতে পারে। তাহলে একটা ইলেকট্রন বেরোনোর পরে এর অক্সিডেশন স্টেট কত হয়ে যায়, +1। তাই দেখা যায় যে থ্যালিয়ামের ক্ষেত্রে +3 দেখা যায় না, যেহেতু 6s এর ইলেকট্রনগুলো এখান থেকে বেরোতে পারছে না, শুধুমাত্র 6p এর ইলেকট্রনটা বেরোচ্ছে। 6p এর ইলেকট্রন বেরোনোর জন্য এর অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের কত, +1। এখন যদি তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে 6s এবং 6p এর মধ্যে এসটা বেরোতে পারলো না কেন, পিটা কেন বেরিয়ে গেল, 6sটা তুলনামূলকভাবে 6p এর তুলনায় অল্প হলেও নিউক্লিয়াসের কাছে আছে, তাই 6s এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল তুলনামূলকভাবে অল্প হলেও বেশি, তাই 6sটা এখানে বেরোতে পারলো না, ইনার্ট পেয়ার হিসাবে থেকে গেল এবং নিষ্ক্রিয় জোড় হিসাবে থেকে যাওয়ার জন্যই আমাদের অক্সিডেশন স্টেটটা +3 না দেখে আমরা শুধুমাত্র থ্যালিয়ামের ক্ষেত্রে +1টা দেখতে পেলাম। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে, থ্যালিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট +1 হয় কেন, +3 হয় না কেন, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য। নেক্সট যদি আমাদের প্রশ্ন আসে ইনার্ট পেয়ার এফেক্ট ব্যাপারটা কী বা নিষ্ক্রিয় জোড়টা কেন দেখা যায়, ইনার্ট পেয়ার এফেক্টটা কী না, 6s এর ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করতে পারছে না, এটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় জোড় প্রভাব। কেন এই প্রভাবটা দেখা যায়, তার কারণ হচ্ছে যে 6s এর ভেতরের কক্ষপথ আছে 5d এবং 4f। তো এখানে এই যে আমাদের 14টা এবং 10টা ইলেকট্রন রয়েছে এরা থেকেও না থাকা সমান হয়, কারণ এদের স্ক্রিনিং এফেক্টের মান খুব কম। স্ক্রিনিং এফেক্টের মান খুব কম হওয়ার জন্য এরা নিউক্লিয়াস থেকে যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনের আকর্ষণ, সেই আকর্ষণ বলটাকে অনেক বাড়িয়ে দেয়, কারণ এরা গার্ড করে রাখতে পারছে না বলে। আচ্ছা, তো ব্যাপারটা এরকম, ছবিটা যদি আমরা দেখি, এটা যদি আমাদের মাঝখানে নিউক্লিয়াস হয় আর এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কক্ষপথ যদি হয়, তাহলে আমাদের এই পঞ্চম এবং চতুর্থ এই দুটোতে আমাদের 4f এবং 5dটা রয়েছে, এরা থেকেও না থাকা সমান হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু কোনোভাবে গার্ড করতে পারছে না। তাই 6s-এ আমাদের যে ইলেকট্রনটা রয়েছে বা 6p এর যেটা আমাদের ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কী করে, খুব জোরে টেনে রাখে। খুব জোরে টেনে রাখার জন্য এখান থেকে দেখা যায় 6s এর ইলেকট্রনগুলো কোনোভাবেই বেরোতে পারে না, তাই এটাকে নিষ্ক্রিয় জোড় প্রভাব বলা হচ্ছে। আর 6p এর ইলেকট্রনগুলো কোনো রকম বেরিয়ে +1 অক্সিডেশন স্টেট হয়। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আছে ইন্ডিয়ামের ক্ষেত্রে আমার এরকম ঘটনা হলো কেন, +3টা দেখা গেল কেন, ইন্ডিয়ামের ক্ষেত্রেও তো এরকম টেনে রাখতে পারতো। তো ব্যাপার হচ্ছে যে থ্যালিয়ামের ক্ষেত্রে আমার যে ইলেকট্রন সংখ্যা, তার সংখ্যা হচ্ছে 81টা, অথচ ইন্ডিয়ামের ক্ষেত্রে 49টা। তাই ইন্ডিয়ামের ক্ষেত্রে মাঝখানের যে নিউক্লিয়াসটা রয়েছে তার বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার যে ক্ষমতা, টেনে রাখার যে ক্ষমতা, তার থেকে থ্যালিয়ামের নিশ্চয়ই অনেক বেশি হবে। তাই থ্যালিয়ামের ক্ষেত্রে দেখা যায় কোনোভাবেই 6s এর ইলেকট্রন এখান থেকে বেরোতে পারে না। দিস ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। এইটাই হচ্ছে আমাদের ইনার্ট পেয়ার এফেক্ট, যে 6s এর ইলেকট্রনগুলো বন্ধনে পার্টিসিপেট করছে না এবং এই কারণের জন্য এর অক্সিডেশন স্টেট +3 না হয়ে অনলি +1 হয়। তাহলে এখানে লেখাটা একটু পড়ে নাও, থ্যালিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র +1 দেখা যায়, +3 দেখা যায় না, কারণ এর ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য s অরবিটালের ইলেকট্রন দুটি বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। তাই থ্যালিয়ামের ক্ষেত্রে +1 স্তরটি +3 থেকে বেশি স্থায়ী হয় এবং আলটিমেটলি +3 দেখা যায় না। তো বাকিদের ক্ষেত্রে আমাদের ইনার্ট পেয়ার এফেক্ট না থাকার জন্য দুটোই হয়, জেনারেলি +3টা বেশি স্টেবল হয় +1 অপেক্ষা। জলের সাথে বিক্রিয়া, বোরন জলের সাথে বিক্রিয়া করে না, অ্যালুমিনিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, গ্যালিয়াম ইন্ডিয়াম বাইরেও উপস্থিতিতে শুধু জলের সাথে বিক্রিয়া করে, আর থ্যালিয়াম বিক্রিয়া করে থ্যালিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। থ্যালিয়াম কখনোই জলের সাথে বিক্রিয়া করে TlOH3 উৎপন্ন করবে না, কারণ তাহলে থ্যালিয়ামের অক্সিডেশন স্টেট হয়ে যাবে +3, দ্যাট ইজ ইম্পসিবল। তাহলে থ্যালিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে, কারণ এখানে -1, তাহলে থ্যালিয়ামের অক্সিডেশন স্টেট +1। আমরা দেখতে পেলাম থ্যালিয়ামের অক্সিডেশন স্টেট হয় +1, তাই জলের সাথে বিক্রিয়া করে এটা TlOH উৎপন্ন করবে, নট TlOH3। অ্যাসিডের সাথে কী বিক্রিয়া, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম
গাঢ় HNO3 সাথে বিক্রিয়া করে একটা অক্সাইড যৌগের আস্তরণ তৈরি করে, ফলে এটার পরবর্তী বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। জাস্ট এগুলো খেয়াল রাখবে। ক্ষার ধর্মর ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে জানি যে ক্ষারকীয়তা কী হয়, বাড়তে থাকে। তো এদের যখন অক্সাইডগুলোকে নেওয়া হয়, প্রথমটা অ্যাসিডিক, পরের দুটো হচ্ছে অ্যাম্ফোটারিক বা উভধর্মী, পরের দুটো হচ্ছে বেসিক। 1 2 2 এই ফর্মেটে মনে রাখবে, প্রথমটা অ্যাসিডিক, তারপরে অ্যাম্ফোটারিক, তারপরে বেসিক। পরের প্রশ্ন হচ্ছে অ্যাসিড ধর্ম। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে BF3 BCl3 BBr3 BI3 এদের অ্যাসিডিটি অর্ডার লেখো। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। তো সবথেকে প্রথমেই দেখো, যদি আমরা BF3-র স্ট্রাকচারটা আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা জানি BF3-র ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার। তার কারণ আমরা নর্মাল রুলস অনুযায়ী যদি দেখি, সেই আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের ভেসপা থিওরি অনুযায়ী বোরনের ক্ষেত্রে 3টে ইলেকট্রন বহিস্থ কক্ষপথ, আর ফ্লোরিনের ক্ষেত্রে 1 × 3টে ফ্লোরিন আছে, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে ইলেকট্রন পেয়ার কটা হয়ে যাবে? 3টে। এর মধ্যে বন্ড পেয়ার আছে কটা? 3টে। আর লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 0। তো যদি আমার ইলেকট্রন পেয়ার 3 হয়, তাহলে আমার হাইব্রিডাইজেশনটা হয়ে যায় sp2। আর এখানে ইলেকট্রন পেয়ার আর বন্ড পেয়ার একই আছে, তাহলে জিওমেট্রি আর শেপ উভয়ই হয়ে যাবে ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয়। তাহলে এই আমাদের ত্রিকোণীয় সমতলীয় গঠন আমাদের এখানে করা হয়েছে। একই রকমভাবে BCl3-র গঠনটা আমার এরকমভাবে হবে, ত্রিকোণীয় সমতলীয় হবে। আমাদের ক্ষেত্রে BBr3-র গঠনটা কেমন হবে? একই রকমভাবে হবে। এবং BI3-র গঠনটা আমার কেমনভাবে হবে? একই রকমভাবে হবে। তো এখানে দেখা যায় যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে এখানে জেনারেলি ফ্লোরিন কী করবে? বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে। নিজের দিকে এগুলো টেনে নেওয়ার ফলে কী হবে? বোরনটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। এমনিতেই বোরনটার মধ্যে সেক্সটেট হয়ে আছে, অক্টেট ফুলফিল নেই, 3টে বন্ড আছে, মানে 6টা ইলেকট্রন কাভার হয়েছে। তার সাথে ফ্লোরিন যদি ইলেকট্রনগুলোকে টেনে নেয়, তাহলে বোরনের মধ্যে BF3 যে বোরনটা রয়েছে, এর মধ্যে ইলেকট্রনের ঘাটতিটা হচ্ছে সবথেকে বেশি। আর অ্যাসিড বলতে আমরা কি বুঝি? অ্যাসিড মানে হচ্ছে ADP, মানে হচ্ছে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার। তাহলে অ্যাসিড যদি প্রোটন ডোনার হয়, তাহলে অ্যাসিড ইলেকট্রন কী হবে? একসেপ্টার হবে, অর্থাৎ অ্যাসিড ইলেকট্রনটাকে কী করতে চাইবে? গ্রহণ করতে চাইবে। তাহলে যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি, তার অ্যাসিডিটি তত বেশি। তাহলে BF3-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য ফ্লোরিন কী করেছে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রেখে দিয়েছে। ফলে বোরনের ক্ষেত্রে, মানে BF3-র যে বোরনটা রয়েছে, তার ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতিটা সবচেয়ে বেশি হয়ে গেছে। ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে বেশি হওয়ার জন্য এর অ্যাসিডিটি তো সাথে সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ এর মধ্যে তো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি হবে। তাই আমাদের অ্যাসিডিটি অর্ডারটা হওয়া উচিত BF3 > BCl3 > BBr3 > হচ্ছে BI3। কারণ ফ্লোরিন যতটা জোরে ইলেকট্রনগুলোকে টানবে, ক্লোরিন নিশ্চয়ই অতটা পারবে না, ব্রোমিন নিশ্চয়ই একটু কম টানবে, আর আয়োডিন নিশ্চয়ই আরও কম টানবে। তাহলে ইন জেনারেল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের BF3 থেকে BI3 অ্যাসিডিটি অর্ডারটা আমাদের কম হওয়া উচিত। ডিউ টু হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন অ্যাটম, ইট উইল অ্যাট্রাক্টস দ্য ইলেকট্রন টুয়ার্ডস দ্য ইট। এইভাবে আকর্ষণটা করার জন্য বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সি উইল বি মাচ হায়ার, সো ইটস অ্যাসিডিটি শুড বি হাইয়েস্ট। এরপর কার হওয়া উচিত? BCl3, কারণ এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে। ব্রোমিনটা হচ্ছে থার্ড, আয়োডিনটা হচ্ছে ফোর্থ। তাহলে হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে টানার ক্ষমতা সবচেয়ে বেশি, তাই এর অ্যাসিডিটি হচ্ছে সবথেকে কম হওয়া দরকার, কারণ হচ্ছে বোরনটার ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি অতটা হবে না। তো ব্যাপার হচ্ছে আমাদের এই অর্ডারটা কি আদৌ এরকম হয়? না, এর অর্ডারটা আমাদের পুরোপুরি উল্টো হয়। এর জন্যই আমাদের কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট। তো ব্যাপার হচ্ছে এদের অর্ডারটা কেন এরকম হয়, তার কারণটা হচ্ছে যে এই যে BF3 স্ট্রাকচারটা আমরা এতক্ষণ ধরে আঁকলাম, তো এখানে আমরা দেখতে পেলাম যে ফ্লোরিন ইলেকট্রনটাকে টেনে রেখেছে। আচ্ছা, ফ্লোরিনের আমাদের লোন পেয়ার আছে 3টে করে, টোটাল 6টা আনপেয়ার ইলেকট্রন থেকে যায়। তার মধ্যে আমরা যদি 6টার মধ্যে আমরা যদি পেয়ারিং করি, তাহলে 3টে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। তো দেখা যাচ্ছে যে ফ্লোরিনের ক্ষেত্রে কনফিগারেশনটা হচ্ছে আমার 1:2:2p5, আর বোরনের ক্ষেত্রে হচ্ছে 1:2:2p1। তো এরও 2p অরবিটাল, এরও বহিস্থ কক্ষপথে 2p অরবিটাল রয়েছে। তো ফ্লোরিন কী করে? ওই যে এক্সট্রা লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনের একটা পেয়ার কী করে? বোরনকে দান করে দেয়। ঠিক আছে, কাকে দান করছে? বোরনকে। তাহলে ফ্লোরিন যদি বোরনকে দান করে, তাহলে ফ্লোরিনের থেকে বোরনের দিকে একটা বন্ড হবে, একটা পাই বন্ড ফর্মেশন হবে। দিস বন্ড ইজ কল্ড ব্যাক বন্ডিং। তো এই ফ্লোরিন বোরনকে ইলেকট্রনটা দেওয়ার জন্য
বোরনের মধ্যে যে ইলেকট্রনের ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কী হয়ে গেল, পূরণ হয়ে গেল। ফলে বোরন নিশ্চয়ই আর বাইরের কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কোনো টেন্ডেন্সি থাকবে না। ফলে বোরনের ক্ষেত্রে মানে BF3-র ক্ষেত্রে আমার অ্যাসিডিটিটা হাইয়েস্ট হওয়া উচিত ছিল, কারণ ওর মধ্যে ইলেকট্রন ঘাটতিটা বোরনের সব থেকে কম ছিল, মানে বেশি ছিল ইলেকট্রন ঘাটতিটা। কিন্তু দেখা গেল যে ফ্লোরিন যেহেতু ওর মধ্যে ইলেকট্রনটাকে এক্সট্রা ইলেকট্রনটাকে বোরনকে দান করে দিয়েছে, তাই ব্যাক বন্ডিংয়ের কারণে বোরনের কিন্তু ইলেকট্রন ঘাটতি পূরণ হয়ে গেছে। ফলে ওর আর বাইরের কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না, ফলে ওর অ্যাসিডিটি কী হয়ে যাবে, সব থেকে কম হয়ে যাবে। তাহলে আমার ছবিটা ঠিক এরকম টাইপের হবে। এই যদি আমার BF3 হয়, এই হলো BF3, ঠিক আছে, এই হচ্ছে BF3। ফ্লোরিন ইলেকট্রনটা এখানে দেওয়ার ফলে এখান থেকে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম। এই পোর্শনটাতে ডবল বন্ড F হয়ে গেল, এখানটাতে F। আচ্ছা, লোন পেয়ারগুলো আমি আগেরগুলোকে যেমন আছে দিয়ে দিলাম, ঠিক আছে, 3টে করে লোন পেয়ার হবে আর কি। আচ্ছা, লোন পেয়ার, তাহলে এখানটাতে 2টো লোন পেয়ার থাকবে, একটা লোন পেয়ার ডোনেট করে দিয়েছে, ফ্লোরিন ডোনেট করেছে বলে ফ্লোরিনের মাথায় প্লাস, বোরনের মাথায় মাইনাস। সেম স্ট্রাকচার আমরা এখান থেকে করতে পারবো, সেটা লোন পেয়ার। সেম স্ট্রাকচার আমরা করতে পারবো যদি আমাদের এই ফ্লোরিনটা দান করতে পারতো বা এই ফ্লোরিনটা দান করতে পারতো। তাহলে এরা যদি দান করে, আমাদের যে ছবিগুলো টোটাল আমাদের এখানে দাঁড়াবে সেটা হচ্ছে এটা একটা ছবি। ওপরের ফ্লোরিনটা যদি দান করে তাহলে আমাদের এই ছবি, আর এই ফ্লোরিনটা যদি দান করে তাহলে আমাদের এই ছবি। তাহলে টোটাল এই স্ট্রাকচারগুলো আমরা পাবো। দিস অলস আর কল্ড ব্যাক বন্ডিং। এই ব্যাক বন্ডিংগুলো হওয়ার জন্য, এই ব্যাক বন্ডিংগুলোর জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে যে বোরন যার ইলেকট্রনের ঘাটতি ছিল তার ঘাটতি পূরণ হয়ে গেছে। দেখো এখানে 4টে বন্ড হয়ে গেছে, দ্যাট ইজ অক্টেট ফুলফিল্ড হয়ে গেছে। তাহলে আর এটা সেক্সটেট অবস্থাতে নেই, অক্টেট ফুলফিল্ড হয়ে গেছে, ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে গেছে। তার মানে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি এর আর একদমই থাকলো না। দ্যাট ইজ হোয়াই BF3 ইজ লিস্ট অ্যাসিডিক বা সব থেকে কম অ্যাসিডিক অ্যামাং দ্য 4 স্ট্রাকচার্স। ঠিক আছে, তাহলে এখানে লেখাটা একটু পড়ে নিই। প্রকৃতপক্ষে ক্রমটা হয় উল্টো, কারণ BF3-র ক্ষেত্রে টুপি টুপি ব্যাক বন্ডিং ঘটে, যেটা খুবই শক্তিশালী। ফ্লোরিন থেকে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার আর দরকার পড়ে না। সেই কারণে আমার অ্যাসিডিটি অর্ডারটা উল্টো হয়। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যদি আমি এখানে Cl করতাম তাহলে কি সমস্যা ছিল, এও তো ডোনেট করতে পারতো ইলেকট্রন। কিন্তু Cl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে Cl এর ক্ষেত্রে কনফিগারেশন আমরা দেখব বাইরের কক্ষপথ 3p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, আর বোরনে হচ্ছে 2p। তাহলে এখানে যে ব্যাক বন্ডিংটা হতো সেটা হচ্ছে 3p থেকে 2p। আর যদি আমরা ব্রোমিন নিতাম তাহলে আমাদের হতো 4p to 2p। আর যদি আমরা আয়োডিন নিতাম তাহলে হতো 5p থেকে 2p। তাহলে আমরা খুব ভালো করেই জানি যে সেম সাইজের মধ্যে ব্যাক বন্ডিং, ওভারল্যাপ এগুলো সব ভালো হয়। তাহলে BF3-র ক্ষেত্রে যে সুন্দর ওভারল্যাপটা হবে বা যে ব্যাক বন্ডিংটা হবে আমাদের এখানে, ব্যাক বন্ডিংটা যে সুন্দর ব্যাক বন্ডিংটা ঘটবে, ফলে পাই বন্ড তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের ক্লোরিন নিলে হবে না, বা ব্রোমিন নিলে আরোই খারাপ হবে, আয়োডিনের ক্ষেত্রে আরোই খারাপ হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেম সাইজ এর মধ্যে আমাদের ওভারল্যাপ এই বা ব্যাক বন্ডিং সব থেকে ভালো হবে। সাইজের ডিফারেন্স যত বাড়তে থাকবে ব্যাক বন্ডিং ততটা ভালো হবে না। ক্লিয়ার ব্যাপারটা? তাই বোরন ফ্লোরিনের কাছ থেকে যত সহজে ইলেকট্রন নিতে পারবে, ক্লোরিনের কাছ থেকে বা ব্রোমিনের কাছ থেকে বা আয়োডিনের কাছ থেকে অতটা সহজে নিতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পরেরটাতে আমরা চলে আসছি BCl3, AlCl3, GaCl3, InCl3, TlCl3। এখানে কোনো রকম অসুবিধার কিছু নেই। আমরা নর্মালি জানি অ্যাসিডিটি অর্ডার বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে কমে। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থালিয়াম করে করে আমাদের ওপর থেকে নিচের দিকে দেখা যাবে অ্যাসিডিটি অর্ডার কমছে। এটাকে অস্থায়ী লেখা আছে, কারণ এখানে +3 স্টেট, এটা তো দেখা যায় না জেনারেলি, তাই এটাকে অস্থায়ী লেখা আছে। AlCl3 ডাইমার গঠন করতে পারে, ওর সাইজটা বড়, ডি অরবিটাল রয়েছে। BCl3 সাইজ ছোট বোরনের, তাই ডাইমার গঠন করতে পারে না। AlCl3 ডাইমার গঠন করে Al2Cl6 রূপে অবস্থান করতে পারে, কিন্তু B2Cl6 এখানে হতে পারে না, এটা খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে বোরাক্স, Na2B4O7 10H2, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। যখন এটাকে হিট করা হয় 10 অণু জল থেকে এটা 5 অণু জলে পরিণত হয়। এই যৌগটাকে বলা হয় স্বর্ণকারের সোহাগা, মুখস্থ রাখবে MCQ এর জন্য। আরও হিট দিলে এখান থেকে সেই 5 অণু জলও বেরিয়ে যায়, পড়ে থাকে Na2B4O7। আরও হিট দিলে এখান থেকে তৈরি হয় স্বচ্ছ বিড বা গুটি, NaBO2 এবং B2O3 মিশ্রণ। তো ব্যাপারটা হচ্ছে কি, এই টেস্টটা আমাদের ল্যাবেতে প্র্যাকটিক্যালে করা যায় খানিকটা ফ্লেম টেস্টের মতো। অর্থাৎ আমাদের যদি এরকম একটা, যদি আমরা প্লাটিনাম তার যদি নিই, সেই প্লাটিনাম তারটার মুখটা বাঁকিয়ে আমরা এরকম একটা লুপ তৈরি করব। তো এই যে লুপটা তৈরি হলে, লুপটাতে যখনই আমরা বোরাক্সটাকে নেবো, দিয়ে হিট দেবো, তখন বোরাক্সটা এরকম করে মাঝখানের ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে এরকম একটা বোরাক্স বিড তৈরি হবে। এটাকে বলা হচ্ছে বোরাক্স বিড। এইবার
এই যে বিটটা আমরা নিলাম, আচ্ছা এটাকে আরেকবার দেখাচ্ছি। এই যে বিটটা মনে করো আমরা এখানটা জাস্ট এইভাবে তৈরি করেছি। এই বিটটা যখন আমরা বোরাক্সটা এর মধ্যে টাচ করালাম, বোরাক্সটা নিয়ে যখন হিট করলাম, এই পোর্শনটা কী হয়ে গেল, গুটির মতো তৈরি হয়ে গেল, এই জায়গাটা ভর্তি হয়ে গেল। এবার আমরা যদি এখানে একটা বার্নার নিয়ে যদি ফ্লেম নিই, সেই ফ্লেমটার সাথে যদি এই বিটটাকে যদি আমরা এই ফ্লেমটার মধ্যে টাচ করাই এই বিটটাকে, তাহলে দেখা যাবে যে এখানে কতগুলো কালার দেখা যাবে। এই যে বিটটা সাদা কালারের বিট ছিল, সেই সাদা কালারের বিটটা যদি ব্লু হয়ে যায় তাহলে আমরা বলবো কপার বা কোবাল্ট, গ্রিন হলে আয়রন বা ক্রোমিয়াম, আর ব্রাউন হলে বলবো নিকেল। তো এই হচ্ছে বোরাক্স বিট টেস্ট, এটা একটু বই থেকে তোমরা পড়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে ডাইবোরেন কাকে বলে। তো বোরেনের সংকেত হচ্ছে BH3। বোরেন কিন্তু ডাইমারাইজেশন করতে পারে, যেমন BF3 পাচ্ছিল না, বাট BH3 পারবে। তো বোরেন থেকে আমাদের তৈরি হয় ডাইবোরেন। অ্যাকচুয়ালি এটা ভাবি এই যৌগটা অস্তিত্ব লাভ করে। তো BH3-র ক্ষেত্রে দেখো 3টে বন্ড। আমরা যদি BH3-র ক্ষেত্রে যদি বন্ডটাকে যদি ড্র করার চেষ্টা করি, BH BH3, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা বোরনটার মধ্যে সেক্সটেট ফুলফিলড হয়ে আছে, অক্টেট নেই, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। তো সেই ঘাটতি পূরণ করার জন্য একটা BH3 অপর একটা BH3-র সাথে কী হতে পারে, যুক্ত হয়ে ডাইমারাইজেশন তৈরি করে তার অক্টেট ফুলফিল করে। দেখো বোরনের দেখো 4টে বন্ড হয়ে গেছে, এই বোরনেরও 4টে বন্ড হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে মাঝের হাইড্রোজেনে তো আমরা জানি একটা ইলেকট্রন থাকে। তো এই যে একটা ইলেকট্রন আর বোরনের ধরো একটা ইলেকট্রন, তাহলে এর মধ্যে একটা বন্ড ফর্মেশন হলো। তাহলে এই বোরনের সাথে যখন এই হাইড্রোজেনটার বন্ড ফর্মেশন হবে, তাহলে তো সেই সিঙ্গেল ইলেকট্রনটা এদিকে আবার বন্ড ফর্মেশন করলো। তাহলে এখানে আমাদের এই যে বন্ডটা তৈরি হচ্ছে, এখানে দুটো করা আছে, মানে এখানে পুরো বন্ডটার কথা বলা হচ্ছে। পুরো বন্ডটাতে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, বোরনের একটা ইলেকট্রন আছে। আবার এই বন্ডটাতে হাইড্রোজেনের ইলেকট্রনটাই ব্যবহার হচ্ছে, আবার বোরনের ইলেকট্রনটা ব্যবহার হচ্ছে। তার মানে সেম ইলেকট্রন দুটো জায়গাতে ব্যবহার করা হচ্ছে। তার মানে এখানে এই টোটাল আমাদের এক্ষেত্রে যে ঘটনাটা দেখা যায়, এটাকে বলা হয়ে থাকে, এই পোর্শনটাকে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আমাদের বলা হয়ে থাকে। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এই পুরো বন্ডটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কেন 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলা হচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই যে আমাদের এখানটাতে দেখা যাচ্ছে যে একটা সেন্টার, দুটো সেন্টার, একটা সেন্টার, দুটো সেন্টার, তিনটে সেন্টার, কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে আমাদের পুরো বন্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে বলা হচ্ছে এটাকে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু লক্ষ্য করি ভালো করে, আচ্ছা এই 2 সেন্টার 2 ইলেকট্রন এটাকে করে রাখছি। আচ্ছা, তো এখানে যদি একটা খুব ভালো করে লক্ষ্য করি যে মানে আমাদের বোরনের তো বাইরে কক্ষপথে 3টে ইলেকট্রন, তো একটা ইলেকট্রন আর হাইড্রোজেন একটা ইলেকট্রন এইভাবে বন্ড করেছে, এই বন্ড করেছে, এই বন্ড, এই বন্ড, এই ধারের বন্ডগুলোকে নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে আমাদের 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। সমস্যা হচ্ছে ভেতরের বন্ডগুলোকে নিয়ে। দেখো বোরনের আর একটা ইলেকট্রন বেঁচে আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন বেঁচে আছে, এই বোরনের একটা ইলেকট্রন বেঁচে আছে, এর একটা ইলেকট্রন বেঁচে আছে। তাহলে আমরা যদি বন্ড ফর্মেশন করি, এই বন্ডটা হলেই তো এর শেষ হয়ে গেল, আর এই বন্ডটা হলেই এর শেষ হয়ে গেল। তাহলে মাঝখানে বন্ড হওয়ার কোনো কথা নয়, কিন্তু তবু দেখো মাঝখানগুলোতে আমাদের দেখো বন্ড ফর্মেশন হয়েছে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের একটা বিশেষ বন্ড তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। অর্থাৎ এইখানে যে ঘটনাটা হচ্ছে, এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনের সাথে থেকে নিচের দিকে বন্ড করার চেষ্টা করেছে, আর এই যে দুটো ইলেকট্রন এরা উপরের দিকটাতে থেকে পরে এই বন্ডটা ফর্মেশন করার চেষ্টা করেছে। তাহলে এই দুটো ইলেকট্রন মিলে আমার এই যে বন্ডটা ফর্মেশন হয়ে যাচ্ছে, আর এই দুটো ইলেকট্রন মিলে আমার এই যে নিচের দিকের বন্ডটা ফর্মেশন হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। তার কারণ দুটো ইলেকট্রন মিলে আমার বোরন এবং হাইড্রোজেন এই তিনটে সেন্টারের মধ্যে আমার বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে। আবার দুটো ইলেকট্রন মিলে আমার বোরন, হাইড্রোজেন এবং বোরন নিচের দিকটাতে বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে। তার জন্য দিস ইজ কল্ড 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অপর নাম ব্যানানা বন্ড বা বেন্ড বন্ড বা ব্রিজ বন্ড বা সেতু বন্ধন, যা হোক আমরা এটাকে বলতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আলটিমেট আমরা দেখলাম বোরনের 3টে ইলেকট্রন, একটা ইলেকট্রন এর সাথে বন্ড করেছে, এটাকে বাদ দিলাম, এইটাকে বাদ দিলাম, আর একটা ইলেকট্রন পড়ে আছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, বোরনেরও একটা ইলেকট্রন পড়ে আছে, এই ধারগুলোকে বাদ দিলাম। এবার এই দুটো ইলেকট্রন মিলে আমার নিচের দিকে BHB পুরো বন্ডটা ফর্মেশন হচ্ছে, আর ওপরের দুটো ইলেকট্রন মিলে আমার ওপরের পুরো বন্ডটা ফর্মেশন হচ্ছে। তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে আমাদের দুটো ইলেকট্রনের সাহায্যে 3টে সেন্টারের মধ্যে বন্ড ফর্মেশন হচ্ছে, নিচের দিকেও তাই দুটো ইলেকট্রনের মাধ্যমে 3টে সেন্টারের মধ্যে বন্ড ফর্মেশন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ব্যানানা বন্ড বেস বা ব্রিজ বন্ড। নেক্সট হচ্ছে ইনঅর্গ্যানিক বেঞ্জিন,
আমরা জানি বেঞ্জিনের গঠনটা হচ্ছে ঠিক এই রকম, অর্থাৎ এর সংকেত হচ্ছে C6H6। ইনঅর্গ্যানিক করলে কার্বনটাকে বাদ দিতে হবে, তার পরিবর্তে 3টে বোরন নিলাম, 3টে নাইট্রোজেন নিলাম, H6 নিলাম। এটাকে বলা হচ্ছে অপর নাম বোরাজিন, এন আছে এটা খেয়াল রাখবে, বা বোরাজোল, আর এর সংকেত হচ্ছে কোনটা B3N3H6। পরীক্ষাতে বারবার শর্ট কোশ্চেন আসে, মুখস্থ রাখবেন। পরেরটা হচ্ছে ইনঅর্গ্যানিক গ্রাফাইট বা বোরাজোন বা বোরোনাইট্রাইড, এটা হচ্ছে শুধুমাত্র BN3, বা তোমরা B3N3ও বলতে পারো, বা অনেক সময় কোশ্চেনে BNও বলা থাকে। বেশ, তো প্রথমটা আমার ইনঅর্গ্যানিক বেঞ্জিন, সেটাই হচ্ছে বোরাজিন বা বোরাজোল, আর এটা হচ্ছে ইনঅর্গ্যানিক গ্রাফাইট বা বোরাজোন। এই জায়গাটা খেয়াল রাখবে, এটা বারবার ভুল হয়। এখানে এল আছে, পরেরটাতে এন আছে, বা বোরোনাইট্রাইড, যেটাকে BN3 বলা হচ্ছে। বেশ, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা গ্রুপ 14 আলোচনা করব। তোমরা এটা একবার চ্যাপ্টারটা ভালো করে বই থেকে আরেকবার পড়ে নেবে। নোটসটা থেকে কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েই গেল মোটামুটি, এরপর বইটা পড়লে দেখবে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আরও বেশ কিছু প্রশ্ন আসবে, দেখবে ইন্টারেস্ট লাগবে, সেগুলো পড়তেও ভালো লাগবে। ওকে, থ্যাংক